ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সীয় তত্ত্ব। এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সীয় তত্ত্ব আলোচনার বিষয়ে দুজন ব্যক্তি আন্তর্জাতিক সম্পর্কে কি আলোচনা করেছেন সেইটার উপরে আমি বেশি গুরুত্ব দেব। এই দুজন ব্যক্তি হলো একজন মার্ক্স নিজেই মার্ক্সবাদী তত্ত্বের প্রবক্তা, তার নামেই মার্ক্সবাদ, কার্ল হাইনরিক মার্ক্স, এবং আরেকজন তার অনুগামী, প্রকৃত অনুগামী, প্রথম অনুগামী, সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা অর্থাৎ রাশিয়াতে 1917 সালে নভেম্বর বিপ্লবের নেতা, এবং মার্ক্সীয় তত্ত্বের সঙ্গে তিনি অনেক বিষয় সংযোজন করেছেন। তিনি একদিকে তাত্ত্বিক, অন্যদিকে তিনি রাজনৈতিক নেতা, নভেম্বর বিপ্লবের রাজনৈতিক নেতা। তিনি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠাতা। এই লেনিনের, ভ্লাদিমির ইলিচ লেনিন এর বক্তব্য নিয়ে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়েই আন্তর্জাতিক সম্পর্কের এবং আন্তর্জাতিক রাজনীতির যে মার্ক্সীয় তত্ত্ব, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে আলোচনা কমপ্লিট হবে। দেখো, তোমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে একাধিক তত্ত্ব সম্পর্কে জানো। আমি একাধিক ভিডিও দিয়েছি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। বাস্তববাদী তত্ত্ব, বাস্তববাদী দুটো ভাগ, সাবেকি বাস্তববাদী তত্ত্ব, নয়া বাস্তববাদী তত্ত্ব, উদারনীতিবাদী তত্ত্ব, উদারনীতিবাদী দুটো ভাগ, নয়া উদারনীতিবাদী তত্ত্ব এবং সাবেকি উদারনীতিবাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে আমি ভিডিও দিয়েছি। আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব, সিস্টেম অ্যানালিসিস তত্ত্ব, ডেভিড ইস্টন এই তত্ত্বের মূল প্রবক্তা। এটা নিয়েও আমার ভিডিও আছে। কার্য কাঠামোগত তত্ত্ব, তারপরে ক্রিয়া তত্ত্ব, এই সমস্ত তত্ত্ব মার্ক্সের তত্ত্ব। বিশ্ব ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব, এসবগুলো আছে। বিশ্ব ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব বাদ দিয়ে বাকি যে বাস্তববাদী তত্ত্ব, উদারনীতিবাদী তত্ত্ব, ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব, এই তত্ত্বগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদী তত্ত্বের থেকে আলাদা। অন্যান্য তত্ত্বগুলো বিশ্বে বিভিন্ন দেশে যে উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বা পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রগুলির যে রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সিস্টেমের প্রতি মানুষের যে ভালোবাসা, সেইগুলোকে তার এই মতবাদগুলি সমর্থন করেছে। কিন্তু মার্ক্সবাদ অন্য একটা বিপরীত অ্যাঙ্গেল থেকে, শ্রেণীগত ভাবনা থেকে আলোচনা করেছেন আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব। দেখো, মার্ক্সের জন্ম 1818 সালে, মৃত্যু 1883 সালে। জার্মানি স্বাধীন হয়েছে এই সময়ে 1871 সালে, এবং জার্মানিতে শিল্পায়ন হয়েছে বিসমার্কের নেতৃত্বে। আর তার আগে শিল্পায়ন হয়েছে ফ্রান্সে, শিল্পায়ন হয়েছে তার আগে সর্বপ্রথমে ইংল্যান্ডে বা ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, এই দেশে শিল্পায়ন হয়েছে। এই শিল্পায়নের সঙ্গে পুঁজিবাদ, পুঁজি বিনিয়োগ যুক্ত। পুঁজি বিনিয়োগ না হলে শিল্পায়ন হয় না। পুঁজি বিনিয়োগ, শ্রমিক নিয়োগ, প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগানো ইত্যাদির মধ্য দিয়ে শিল্পে ব্যাপক উন্নতি, ব্যাপক পরিবর্তন এবং পুঁজিপতি শ্রেণীর আবির্ভাব, পাশাপাশি শোষিত বঞ্চিত শ্রমিক শ্রেণী বা খেটে খাওয়া মানুষ বা শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়, যেটাকে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে প্রোলেটারিয়েট ক্লাস বলে অভিহিত করেছেন। আর শিল্পপতি শ্রেণীকে পুঁজিপতি, বুর্জোয়া শ্রেণী হিসাবে উল্লেখ করেছেন। তো বুর্জোয়া শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণীর সঙ্গে সর্বহারা শ্রেণীর স্বার্থ পরস্পর বিরোধী স্বার্থের সংঘাত রয়েছে। মার্কস যেভাবে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করেছেন তা কিন্তু উদারনীতি গণতন্ত্রে যারা বিশ্বাসী, যারা অভিজ্ঞতাবাদী তত্ত্ব বা আচরণবাদী তত্ত্বের বিশ্বাসী আন্তর্জাতিক সম্পর্ক আলোচনাতে, বাস্তববাদী তত্ত্বে বিশ্বাসী আন্তর্জাতিক সম্পর্কে আলোচনাতে, কার্য কাঠামোগত তত্ত্বে বিশ্বাসী আন্তর্জাতিক সম্পর্কে আলোচনাতে, ক্রিয়া তত্ত্বে বিশ্বাসী আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে তাদের বক্তব্যের থেকে মার্কসের বক্তব্য সম্পূর্ণ আলাদা একটা বক্তব্য। দেখো, এখানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কস যে বক্তব্যগুলি তুলে ধরেছেন, সেই বক্তব্যগুলির মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব গড়ে ওঠেনি। কারণ কি, মার্কস তো যখন জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে কয়েকটা দেশে শিল্পায়ন হয়েছে, পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, পুঁজিবাদের উন্নতি হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, জার্মানিতেও পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবং আন্তর্জাতিক সম্পর্ককে সঠিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করার পরিস্থিতি, সিচুয়েশন কিন্তু গড়ে ওঠেনি। তাহলে পুঁজিবাদী পৃথিবীতে নেই, তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা গড়ে তোলা কিন্তু সম্ভব নয়। সেই জন্য মার্কস আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে কোনো মতবাদ গড়ে তুলতে পারেনি। আর তাছাড়া মার্কস 1883 সালে মারা গেছেন। আর এই আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচনা, আলোচনাটা আগে শুরু হয়েছে 1815 সালে ভিয়েনা কংগ্রেসের মধ্যে দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আলোচিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক যে মঞ্চ তৈরি, কি বলবো, আলোচনা সভা হয়েছে, তার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার কথা উঠে এসেছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই যে বিষয়, এই বিষয়টা আলাদা হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে। 1919 সালে প্রথম মহাযুদ্ধের পর উড্রো উইলসন আন্তর্জাতিক সম্পর্কের জনক। তাহলে এই আন্তর্জাতিক সম্পর্কের জন্মটা হলো প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে। তাহলে 1883 আগে মার্কস তার বিভিন্ন গ্রন্থে মার্কস এঙ্গেলস তাদের দুজনে লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে, দি হলি ফ্যামিলি 1845 সালে, ক্লাস্টারবল ইন ফ্রান্স
গোথা প্রোগ্রাম, এই যে সমস্ত বই, দাস ক্যাপিটাল বিখ্যাত গ্রন্থ, তার 3টি খণ্ড আছে। এইসব বইয়ে এই আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, এই সম্পর্ক হলো আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে এই বিষয়টা কি করে তিনি একটি আলাদা মতবাদ হিসাবে গড়ে তুলতে পারেন, এটা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে মার্ক্সবাদী তত্ত্ব সুনির্দিষ্টভাবে মার্ক্স জীবিতকালে উত্থাপন করতে পারেননি, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক যে সময় আলাদা একটা শাস্ত্র হিসাবে গণ্য করছেন ক্যাপিটালিস্ট কান্ট্রির একজন রাষ্ট্রনায়ক উড্রো উইলসন, যিনি মার্কিন রাষ্ট্রপতি এবং তিনি আন্তর্জাতিক সম্পর্কের জন্মদাতা, জনপ্রশাসনের জন্মদাতা, এমনও একটা ব্যক্তি যখন প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময়ে লেনিনের আবির্ভাব এবং লেনিনের আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তার বক্তব্য। লেনিন সেই জন্য লেনিনের সময় থেকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাতে মার্ক্সীয় তত্ত্ব গড়ে উঠেছে। মার্ক্স সুনির্দিষ্টভাবে বিস্তারিতভাবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়কে আলোচনা করে যেতে পারেননি, তার কারণ আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি মার্ক্সের মৃত্যুর পরবর্তীকালে উদ্ভব হয়েছে। কিন্তু মার্ক্সবাদী কারা, যারা মার্ক্সের অনুগামী, মার্ক্স যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, মার্ক্স যে ঐতিহাসিক বস্তুবাদ, মার্ক্স যে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, মার্ক্স যে শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, মার্ক্স যে বিপ্লবের তত্ত্ব, মার্ক্স যে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করেছেন, সেগুলিকে মার্ক্সের পরবর্তীকালে অনেকেই বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং সেই পুঁজিবাদী রাষ্ট্রের প্রেক্ষাপটে তোমার বিশ্ব রাজনীতি এবং বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা গড়ে উঠেছে। এইটাই হলো আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় যে তত্ত্ব, আয়ারের মূল ধারণা কি আমরা জানি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠা, অর্থনৈতিক ক্ষেত্রে আদান প্রদানের মধ্যে দিয়ে সম্পর্ক, সামাজিক ক্ষেত্রে সম্পর্ক, পারস্পরিক আদান প্রদান, রাজনীতির ক্ষেত্রে সম্পর্ক, শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক, এই সম্পর্কগুলিকেই আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়, কি তাই তো? মার্ক্স উল্লেখ করেছেন যে বিভিন্ন যে রাষ্ট্র রয়েছে, বিভিন্ন রাষ্ট্র, মার্ক্স এবং মার্ক্সের পরবর্তীকালে পুঁজিবাদী রাষ্ট্রের উদ্ভব হয়েছে এবং একাধিক পুঁজিবাদী রাষ্ট্রে উদারনীতি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আর এই রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা সাংস্কৃতিক ইত্যাদিকে ভিত্তি করে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে। তাহলে আন্তর্জাতিক মার্ক্সবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক প্রভাবিত হয় বা নিয়ন্ত্রিত হয়, বা আন্তর্জাতিক সম্পর্ক কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে? আন্তর্জাতিক সম্পর্ক অর্থনৈতিক বিষয়কে নিয়ে গড়ে ওঠে, অর্থনৈতিক বিষয়ের সঙ্গে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য যুক্ত আছে। সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের সামাজিক বিষয় রয়েছে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের সামগ্রিক উন্নতি এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। মার্ক্সবাদ অনুযায়ী এগুলোর মধ্যে যে সম্পর্ক গড়ে উঠছে, এটা হচ্ছে ধনতন্ত্রের বিকাশ, ধনতন্ত্র প্রতিষ্ঠিত ক্যাপিটালিস্টরা আন্তর্জাতিক সম্পর্ককে বেশিরভাবে গুরুত্ব দিয়েছে। ক্যাপিটালিস্টরা পুঁজি বিনিয়োগ করে, এটা এই তাদের উৎপাদিত দ্রব্য সামাজিক রূপ দেওয়ার চেষ্টা করে, দেশের বাজারে তারা দ্রব্য বেচে, দেশের বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে, এবং এই পুঁজিপতিরা বা পুঁজিবাদী ব্যবস্থাতে পুঁজিপতিরা তারা বিদেশের বাজার দখল করবার চেষ্টা করে। এইভাবে প্রত্যেকটা রাষ্ট্রের পুঁজিপতি শ্রেণী তারা জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়, ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয় এবং ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে। তাহলে প্রতিটা রাষ্ট্রই কিন্তু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা সাংস্কৃতিক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে জাতীয় শক্তি বৃদ্ধি করে, ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে। নাম্বার 2, মার্ক্সবাদ অনুযায়ী ধনতন্ত্র বা পুঁজিবাদ একটা বিশ্বব্যাপী ব্যবস্থা। দেখো, আজকে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করছে, 2টি দেশের মধ্যে সম্পর্ক তৈরি করছে, 3টি দেশের মধ্যে চুক্তি করছে ত্রিপাক্ষিক, 3-এর বেশি বহু দেশের মধ্যে সম্পর্ক তৈরি করছে, বহুপাক্ষিক সম্পর্ক তৈরি করছে। এই তৈরি করার মধ্য দিয়ে আজকের বিভিন্ন দেশের ক্যাপিটালিস্ট ক্লাস, বিশেষ করে উন্নত দেশের ক্যাপিটালিস্ট ক্লাস, বুর্জোয়া শ্রেণী, তারা কিন্তু নিজের দেশে মূলধন বিনিয়োগ করে, শিল্প কারখানা গড়ে তোলে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শিল্প কারখানা গড়ে তুলছে, বিশ্বের বিভিন্ন দেশে মূলধন বিনিয়োগ করছে এবং বিভিন্ন দেশে দ্রব্য বিক্রি করছে। শিল্পায়নের প্রথম যুগে ধনতান্ত্রিক ব্যবস্থাতে শিল্প শুধু উন্নত দেশগুলিতেই তৈরি হতো এবং উন্নত দেশেই শ্রমিক পাওয়া যেত, মূলধন পাওয়া যেত, এবং সেই দ্রব্য তারা নিজের দেশে বেচত, আর বাড়তি দ্রব্য তারা বিভিন্ন দেশে বিক্রি করবার জন্য তাদের সীমানা অতিক্রম করে বিভিন্ন ভূখণ্ডে উপদ্বীপ স্থাপন করে। ইউরোপের কিছু দেশ এইভাবে শিল্পায়ন ঘটিয়ে তাদের দ্রব্য এশিয়া মহাদেশের বিভিন্ন ভূখণ্ডে এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন ভূখণ্ডে তারা সেসব দ্রব্য বেচার উদ্যোগ গ্রহণ করে এবং তারা সফল হয়। এরই মধ্য দিয়ে পুঁজিবাদী দেশগুলো, ধনী দেশগুলো দরিদ্র উপনিবেশ গুলিকে তোমার নিয়ন্ত্রণ করে। আর উপনিবেশিক শাসনের অবসান যখন ঘটেছে, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে বহু পরাধীন ভূখণ্ড তারা স্বাধীনতা লাভ করেছে।
যেমন ধরো 1945 থেকে 1960 এই সময়ে 40টারও বেশি ভূখণ্ড, যেমন ভারত 1947 সালে, পাকিস্তান, বাংলাদেশ সবই কিন্তু বাংলাদেশ পরবর্তীকালে হয়েছে। তো এই ভূখণ্ডগুলো স্বাধীনতা লাভ করেছে। এরকম 1960 অব্দি 15 বছরে 40টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। এই দেশগুলোর উপরে পুঁজিপতি দেশগুলো নিয়ন্ত্রণ করছে। আর এইসব দেশ থেকে এই দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। এইসব দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজের দেশে শিল্পায়ন ঘটিয়েছে, শিল্পে বেশি উৎপাদন করেছে, আর সেই উৎপাদিত দ্রব্য আবার এই তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে বিক্রি করেছে। আবার এখান থেকে অর্থাৎ তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর কাছে সদ্য স্বাধীনতা প্রাপ্ত গরিব দেশ বেকার সমস্যায় জর্জরিত, ঋণের বোঝা প্রচুর, অর্থনৈতিক সংকট, নিরক্ষরতার হার বেশি, এমন দেশগুলি থেকে তারা কাঁচামাল সংগ্রহ করেছে। কিন্তু যখন বিশ্বায়ন শুরু হলো 90 দশকে, বিশেষ করে বিশ্বায়ন যে প্রক্রিয়া, গ্লোবালাইজেশন, শিল্পের সঙ্গে যুক্ত মূলধন, কারিগরি বিদ্যা সবই বিশ্বব্যাপী সম্প্রসারিত এবং প্রসারিত হচ্ছে। এইখানে কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হচ্ছে শিল্পে, আর কিন্তু শ্রম প্রগাঢ় পদ্ধতিতে উৎপাদন হচ্ছে না। প্রথমে শ্রম প্রগাঢ় পদ্ধতিতে উৎপাদন হওয়ার ফলে বহু শ্রমিক কাজ পেত, কিন্তু আজকে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে বিশ্বায়নের ফলে, নয়া উদারীকরণের ফলে এই ক্যাপিটাল বেশি, কিন্তু শ্রমিক দরকার নেই। ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত এবং যারা ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, তারাই কিন্তু এখানে শ্রমিকে পরিণত হয়েছে। তাদেরকে আমরা শ্রমিক না বলে তাদেরকে আমরা ইঞ্জিনিয়ার বলছি, তাদেরকে আমরা পরিচালক বলছি ইত্যাদি। কিন্তু আগে যারা শ্রমিক ছিল, সেই শ্রমিকের সঙ্গে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন শ্রেণী, সর্বহারা শ্রেণী, এরা কিন্তু শোষিত, বঞ্চিত। আর মুসলিম ধনিক বণিক শ্রেণী, কর্পোরেট এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, এরা কিন্তু শিল্পপতি, এবং এরা ধনী দেশের থেকে, তারা উন্নত দেশ থেকে তারা শিল্প কারখানা তৈরি করছে তৃতীয় বিশ্বের দেশগুলিতে বা উন্নয়নশীল দেশগুলিতে। কেন তৈরি করছে? যে নিজের দেশে শিল্প কারখানা গড়ে তুললে তাদের দেশে দূষণ হচ্ছে, এই দূষণকে উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলো কঠোর হাতে দমন করছে। তখন তার দেশের সেই সব দেশের কোম্পানিগুলিকে তোমার বলছে যে তোমরা তৃতীয় বিশ্বের গরিব দেশগুলিতে শিল্প কারখানা গড়ে তোলো, সেখানেই তুমি সস্তায় শ্রমিক পাবে। হ্যাঁ, সস্তায় শ্রমিক পাই, সেখানে সস্তায় ইঞ্জিনিয়ার পাই, সস্তায় জমি পাই, পরিকাঠামো না থাকলে তারা পরিকাঠামো তৈরি করে, এবং সরকারি পর্যায়ে একটা চুক্তি হয়ে যায়। এরই মধ্য দিয়ে উন্নত দেশের কোম্পানিগুলো গরিব দেশগুলিতে উৎপাদন করছে, এবং উন্নত দেশের পুঁজিপতি রাষ্ট্রের কর্ণধারদের তাদের কোনো মাথা ব্যথা নেই যে দূষণটা তাদের নিজের দেশে হচ্ছিল, আজকে তৃতীয় বিশ্বের বা গরিব দেশগুলিতে সেই দূষণ হবে। মানে সেই দেশের মানুষ মরুক। এই হচ্ছে মার্ক্সবাদী ব্যাখ্যা। ধনী দেশগুলো, তোমরা জানো যে 1990-91 সালে বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। 1945 থেকে 1990-91 যে কোল্ড ওয়ার ছিল, সেই কোল্ড ওয়ারের অবসান ঘটেছে। সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, সমাজতান্ত্রিক শিবিরের পতন হয়েছে। বাইপোলার পলিটিক্স, বিশ্ব রাজনীতি দুটো মেরুতে বিভক্ত ছিল 1945 থেকে 1991। একদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশের নেতৃত্ব দিয়েছে, অন্যদিকে পুঁজিবাদী দেশের নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুটো দেশ থেকে ওয়ার্ল্ড পলিটিক্স পরিচালিত হতো, সেটা কিন্তু অবসান হলো তোমার সমাজতন্ত্রের পতনে। পূর্ব ইউরোপে যেসব দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেগুলিতে ক্যাপিটালিজম চলে এসেছে, পুঁজিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই সোভিয়েত ইউনিয়নকে ভেঙে, আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সোভিয়েত ইউনিয়ন যেমন ভেঙেছে, তেমনি পুঁজিবাদী শিবিরের, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির পরিচালিত, তার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান করে দিয়েছে। তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো রাষ্ট্র তৈরি হয়েছে, 15টা রাষ্ট্র, এবং রাশিয়া তৈরি হয়েছে একটা বৃহৎ রাষ্ট্র। রাশিয়া আবার 2000 পরে ঘুরে দাঁড়িয়েছে। তাহলে আমরা এই যে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন হলো, এই পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্বে পরিবেশ রক্ষা করতে হবে। জাতিপুঞ্জের মঞ্চে পুঁজিবাদী রাষ্ট্রগুলো লেজ লড়াচ্ছে যে বিশ্বে পরিবেশ রক্ষা করতে হবে। 1972 সালে পরিবেশ রক্ষার জন্য মিটিং হয়েছে, 1988 সালে প্রস্তাব গ্রহণ হয়েছে, 1997 সালে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য মিটিং হয়েছে। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলা যায় এরা কিন্তু নিজের দেশের জনগণকে যেমন শোষণ করছে, তেমনি বিশ্বের জনগণকে শোষণ করছে আন্তর্জাতিক সম্পর্ক এর মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের মধ্য দিয়ে, সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে। আজকে গরিব দেশগুলো পুঁজি বিনিয়োগ করতে সুযোগ করে দিচ্ছে বিদেশি পুঁজিপতিদের। গরিব দেশগুলো রাস্তাঘাট নির্মাণের সুযোগ করে দিচ্ছে বিদেশি মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে। যুগ যুগ ধরে রাস্তার টোল ট্যাক্স আদায় করবে, যুগ যুগ ধরে যে উপনিবেশ ছিল সেটা নয়া উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা হলো মার্ক্সবাদী ব্যাখ্যা। উপনিবেশিক শক্তির ক্যারেক্টার হলো উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে হবে, রিসোর্স সংগ্রহ করতে হবে, আর ওই উপনিবেশের বাজার দখল করতে হবে। তো পুঁজিপতি রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলি আমরা যেটাকে বলছি, পুঁজিপতি ব্যবস্থার আভ্যন্তরীণ ক্ষেত্রে পুঁজিবাদী ব্যবস্থার যে মানে ক্যারেক্টার, সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে একই ক্যারেক্টার। আন্তর্জাতিক স্তরে আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন গরিব শোষণ করতে ছাড়বে না একটা পুঁজিবাদী দেশ, যতই উন্নত হোক না কেন, প্রোলেটারিয়েট বা সর্বহারা শ্রেণীকে শোষণ করবে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গরিব রাষ্ট্রকে শোষণ করবে। আর গরিব রাষ্ট্র শোষিত হলে সেই গরিব দেশগুলোর জনগণের উপরে চাপ পড়বে। এইভাবে বিশ্ব ব্যবস্থা চলছে। এটা হচ্ছে মার্ক্সীয় ব্যবস্থা। এটা হলো মার্ক্সীয় ব্যবস্থা। 3 নাম্বার। তাহলে পৃথিবীতে আমরা কি দেখলাম? ধনী দেশগুলো দ্বারা গরিব দেশগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। আর 1991 এর আগে বিশ্ব
পশ্চিম এবং পূর্ব এই দুটো ভাগে বিভক্ত ছিল। সাধারণত পূর্বের দেশগুলিকে গরিব দেশ বলা হতো আর পশ্চিমের দেশগুলিকে ধনী দেশ বলা হতো। এই বিভাজনটা উঠে গেল সোভিয়েত ইউনিয়নের পতন, সমাজতান্ত্রিক ব্যবস্থার অবসান ইত্যাদির কারণে। এইবার চালু হলো উত্তর আর দক্ষিণের বিভাজন। উত্তরের দেশগুলিকে উন্নত দেশ বলা হচ্ছে আর দক্ষিণের দেশগুলিকে বলা হচ্ছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশ। তাহলে তাহলে উন্নত দেশের মূল টার্গেট বাজার দখল করা, সেই দেশগুলিকে বাজার দখল করে শোষণ করা। আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি, আমেরিকার বহু দ্রব্য বাণিজ্যিক চুক্তি করে ভারতে বিক্রি হচ্ছে লাখ টাকা, কখনই ভারতের নয়। ভারত বাজার তাগিদে ভারতের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য সাময়িক ভাবে এটা ভালো, এর কুফল কিন্তু মারাত্মক। বিশ্বায়ন সাময়িক ভাবে ভালো, কিন্তু এর কুফল মারাত্মক। সাধারণ গরিব মানুষ ধুকধুক করবে, খেতে পাবে না, ধন বৈষম্য বাড়ছে, জাতীয় আয় বাড়তে পারে, তাই এর উত্থান আসবে, পতন আসবে। তোমরা দেখেছো যে ইউরোপে ইংল্যান্ড একদিন দাদাগিরি করেছে সারা পৃথিবীতে, গোটা ইউরোপ তথা পৃথিবীতে। তোমরা দেখেছো ভিয়েনা কংগ্রেসের আগে অস্ট্রিয়া দাদাগিরি করেছে ইউরোপের বিভিন্ন দেশের উপর। অস্ট্রিয়ার ভূমিকা আছে দাদাগিরির ভূমিকা। ইউরোপে ইংল্যান্ড ভূমিকা পালন করেছে, দাদাগিরি করেছে, সারা ওয়ার্ল্ড পলিটিক্সকে পরিচালনা করেছে, আন্তর্জাতিক সম্পর্ককে পরিচালনা করেছে। যেটুকু যে সেন্সে আন্তর্জাতিক সম্পর্কের একটা আলাদা শাস্ত্র হিসেবে দ্বিতীয় প্রথম দিতে পারি, এটা ঠিকই। দাদাগিরি আছে কি? 1823 থেকে 1947 মন্ডনীতি গ্রহণ, আইসোলেশন পলিসি ওয়ার্ল্ড পলিটিক্সে আমেরিকা গভর্নমেন্ট শুধু আমেরিকা জনগণের জন্য, আন্তর্জাতিক স্তরে আমেরিকা মাথা কামানো, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধে জড়িয়ে পড়াতে আমেরিকা এই যুদ্ধে যুক্ত হয়, সে সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে। তার যে উন্নতি বিশ্ব বাজার, তার যে উন্নতি বিশ্ব বাজারে অস্ত্র বিক্রি করা, তার যে উন্নতি হচ্ছে, তার উচ্চ হলো বিভিন্ন গরিব দেশ থেকে সম্পদ সংগ্রহ করা আর মার্কেট তৈরি করা দাদাগিরি করে। এতে গরিব দেশের লাভ হবে কি? মার্ক্সবাদ বলছে এই শোষণের টাকায় আমেরিকার দাদাগিরি, এটাও ডাউনফল করবে। চীনের উত্থান, চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র আমরা বলি, কিন্তু চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র না। ক্যাপিটালিজমের মানে মেন যে বৈশিষ্ট্য সব তার গ্রহণ করেছে এবং ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে অর্থনীতিতে। অতএব চীনের উত্থান হচ্ছে, ভারতের উত্থান হচ্ছে, আবার রাশিয়ার উত্থান হচ্ছে। এ উত্থান কিন্তু সাময়িক, তার কারণ এ উত্থানের মূলে হলো অন্যান্য রাষ্ট্রকে শোষণ করা, শোষণের টাকা নিজস্ব অর্থনীতি টিকে থাকবে না। 3 নাম্বার, মার্ক্সবাদ বলছে যে প্রকৃতপক্ষে বিভিন্ন জাতির মধ্যে বিভাজিত নয়, প্রকৃতপক্ষে বিভাজিত নয়। কেন বলতো? আজকে রাষ্ট্র হচ্ছে জাতি রাষ্ট্র, ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র। তাহলে পৃথিবী আজকে প্রায় 200টি রাষ্ট্রে বিভক্ত আছে, কিন্তু মার্ক্সবাদ বলছে যে এটা প্রকৃতপক্ষে বিভাজিত নয়। তার কারণ হচ্ছে দেশে আজকে প্রায় দেশে ক্যাপিটালিজম, ধনতান্ত্রিক অর্থনীতি চলছে, আর ধনতান্ত্রিক অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে তোমার লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। সার্বিক ভোটাধিকার, গণতন্ত্র, বিচার বিভাগের নিরপেক্ষতা, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, আইনগত সাম্য, ভেদ কথা, এগুলো আইন কখনই গরিবের স্বার্থ রক্ষা করে না, বিচার বিভাগ কখনই গরিবের স্বার্থ রক্ষা করে না, জনপ্রতিনিধি কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত করে না। জনপ্রতিনিধিরা তারা ব্যক্তিগত স্বার্থে জনপ্রতিনিধি, নামই জনপ্রতিনিধি। এটা আমরা বিভিন্ন গণতান্ত্রিক দেশে দেখছি। আজকে ব্রাজিলে করাপশন, ইন্ডিয়ায় করাপশন, নেপালে করাপশনের বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশে করাপশনের বিরুদ্ধে আন্দোলন হলো, শ্রীলঙ্কা করাপশন এবং আর্থিক দুর্নীতি এবং পুঁজিবাদী কায়দায় বিভিন্ন দেশ বিভিন্ন অন্যান্য দেশকে শোষণ করার প্রক্রিয়াকে গ্রহণ করছে। তাই এই বিভাজনটা কিন্তু আপাত বিভাজন, বুর্জোয়া শ্রেণী বিভাজন। মার্ক্সবাদ অনুযায়ী বিভাজন পৃথিবীতে দুটো অ্যাঙ্গেল থেকে করতে হবে। একটা হলো শোষিত শ্রেণী, প্রত্যেকটা দেশের শোষিত শ্রেণী একটা শ্রেণী, আর প্রত্যেকটা দেশের বুর্জোয়া ক্যাপিটালিস্ট শ্রেণী তার একটা শ্রেণী। ক্যাপিটালিজমের মধ্যে দ্বন্দ্ব আছে, কে গরিবটার দেশটা আজকে বাংলাদেশের উপরে কে আধিপত্য বিস্তার করবে। আমেরিকা সেন্ট মার্টিনে কি করেছে, আমেরিকা বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিরতার সৃষ্টি করার ক্ষেত্রে আমেরিকার হাত আছে, চীনের হাত আছে, আর ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে, ভারতের অর্থনৈতিক লাভ আছে। ভারতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক পরিবর্তন, তাতে কিন্তু ভারতের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। আবার পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্র কিন্তু খপ্পরে পড়ছে আর একটা ক্যাপিটালিস্ট কান্ট্রির দ্বারা। আজকে চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, কিন্তু ক্যাপিটালিস্ট, আমরা প্রকৃতপক্ষে ক্যাপিটালিস্ট বলবো। তাহলে আজকে একটা গরিব দেশের দুরবস্থা সৃষ্টি করছে ক্যাপিটালিস্ট কান্ট্রি, গরিব দেশের দুরবস্থাকে দূর করার ফর্মুলা দিচ্ছে ক্যাপিটালিস্ট কান্ট্রি। এগুলো আপাত দৃষ্টিতে, এগুলো প্রকৃতপক্ষে নয়। তাই 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 বিভিন্ন দরিদ্র উন্নয়নশীল দেশের দরিদ্র মানুষ, আন্ডার ডেভেলপ কান্ট্রি অর্থাৎ অনুন্নত দেশের দরিদ্র মানুষ, পেটে খাওয়া মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমজীবী মানুষ, সবাই কিন্তু ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, সবাই। আর উন্নত দেশগুলো ও ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, প্রত্যেকটা দেশের, অস্ট্রেলিয়া, প্রত্যেকটা দেশের, যেগুলো সুইজারল্যান্ড, সব দেশের উন্নত দেশের দরিদ্র মানুষ। অর্থাৎ এক কথায় পৃথিবীর যত দেশ আছে সব দেশের দরিদ্র মানুষের স্বার্থ এক। এইভাবে বিভাজন করতে হবে। এই বিভাজন, ওই যে জাতিভিত্তিক রাষ্ট্রের যে বিভাজন ও প্রশাসনের বিভিন্ন মোড়কে সাধারণ মানুষের কাছে প্রিয় হতে চাই প্রত্যেক দেশের শাসক শ্রেণী জাতীয় স্বার্থকে বড় করে তুলে, জাতীয় শক্তিকে বৃদ্ধি করে, ওই জাতির সমর্থন আদায় করে
একটা গদিতে থাকার একটা কৌশল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মার্ক্সবাদ বলছে প্রত্যেকটা দেশের শোষিত বঞ্চিত মানুষ, শ্রমজীবী মানুষের স্বার্থ এক। ওকে, আর প্রত্যেক দেশের রুলিং ক্লাস, যে রুলিং ক্লাসগুলো বিভিন্ন নামে অভিহিত। আজকে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার, ব্রিটেনের সংসদীয় গণতন্ত্র, সুইজারল্যান্ডে গণতান্ত্রিক শাসন, ফ্রান্সের সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের সংমিশ্রণ। কোনো কোনো জায়গায় উত্তর কোরিয়া সমাজতন্ত্রের নামে একজন ব্যক্তি ডিক্টেটরশিপ, ও রাশিয়ায় ডিক্টেটরশিপ, গণতান্ত্রিক কাঠামোর মোড়কে ডিক্টেটরশিপ, চীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মোড়কে সেখানে শি জিনপিং এর ডিক্টেটরশিপ, এক নায়কত্ব। সবাই কিন্তু নিজ নিজ দেশের ধনীদের স্বার্থ রক্ষা করছে। এই যে ভারতের উপরে 50% শুল্ক আরোপ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করলেন, এর মানেটা কি? আমেরিকার কোম্পানি ব্যবসা করবে ভারতে ব্যবসা করবে, তার জন্য তুমি আমাকে ট্যাক্স দাও, তার আয় বাড়ানোর জন্য। আবার কোম্পানিও কিন্তু সরকারের উপর নির্ভরশীল। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1607 সালে ভারতবর্ষে এসেছিল, ট্যাক্স দিয়ে এসেছিল। তোমরা জানো যে 1813 সালের যে সমুদায়, তাতে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করে একচেটে অধিকার কেড়ে নিয়ে অন্যান্য কোম্পানির কাছে দিল। তাহলে এখানে ভাবো, তোমরা ইতিহাস পড়েছো যে প্রত্যেকটা দেশের কোম্পানি সেই দেশের অনুমতি নিয়ে অন্য দেশে ব্যবসা করতে চায় এবং শোষণের টাকাতে ট্যাক্স দিতে দেয়, মানুষকে ঠকানোর পয়সাতে ট্যাক্স দেয়। আর সরকারের কাজ হলো নয়া উদারনীতিবাদী গণতন্ত্রে রাষ্ট্র হলো প্রহরী দিবে, প্রহরীদার খোলা বাজার অর্থনীতি সৃষ্টি করে দেবে। কোম্পানি দাবড়ি বাড়াবে সারা পৃথিবীতে, মূলধন বিনিয়োগ করবে, বাণিজ্য করবে। এতে কি হয়? ধনী কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয় আর গরিব মাঝারি কোম্পানিগুলো ভ্যানিশ হয়ে যায়। তাহলে তুমি বলো, এই রুলিং ক্লাস, প্রত্যেকটা স্টেটের রুলিং ক্লাস মার্ক্সবাদী অনুযায়ী প্রত্যেকটা স্টেটের রুলিং ক্লাস, তারা শোষকদের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রশাসক, জনপ্রতিনিধি। প্রত্যেকটা ডেমোক্রেটিক, লিবারাল ডেমোক্রেটিক স্টেটের রাজনৈতিক প্রশাসক দেশের ক্যাপিটালিস্টদের প্রতিনিধি, এবং অরাজনৈতিক প্রশাসক তারাও কিন্তু দেশের ধনীদের প্রতিনিধিত্ব করছে। 4 নাম্বার, মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলছে যে পুঁজিবাদ হলো সাম্রাজ্যবাদের চরম বিকাশের স্তর। পুঁজিবাদ, দেখো, সাম্রাজ্যবাদ দাস ব্যবস্থাতে ছিল, একটা দেশ আরেকটা দেশকে দখল করে নিত, দখল করাই তো সাম্রাজ্যবাদ। এটা একটা প্রসেস আর কি। ও সামন্ত যুগে রাজারা একটা রাষ্ট্রের রাজা অন্য রাষ্ট্রকে দখল করে নিত, গায়ের জোরে শক্তি প্রয়োগ করে যুদ্ধ হতো। আর পুঁজিবাদও কিন্তু, পুঁজিবাদ হচ্ছে সুকৌশলে, তারাও কিন্তু ভূখণ্ড দখলের পরিবর্তে, বিশেষ করে 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ ইউনো তৈরি হওয়ার ফলে সনদে বলা হলো যে সাম্রাজ্যবাদ নিপাতজাত, উপনিবেশবাদ নিপাতজাত, কলোনালিজম এবং ইম্পেরিয়ালিজম, এই দুটোকে উচ্ছেদ করা হলো খাতা কলমে। কিন্তু যারা সাম্রাজ্য বিস্তার করেছে এতদিন ধরে আমরা দেখেছি, যারা সবল তাবড়ো দেশ, তারাই কিন্তু দুর্বল দেশকে আক্রমণ করেছে, বা বন্ধুত্ব করলেও সাময়িকভাবে বন্ধুত্ব তার মধ্য দিয়ে শোষণ বঞ্চনা চাপিয়ে দিয়েছে। কিন্তু এই যে দেশ দখলের যে প্রক্রিয়া, সাম্রাজ্যবাদ, এটাকে তুলে দেওয়া হলো এবং উপনিবেশবাদ তুলে দেওয়া হলো। তাই তো বিভিন্ন দেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীন হলো কি? মার্ক্সবাদ বলছে যে তারা পলিটিক্যালি ফ্রিডম, পলিটিক্যালি লিবার্টি পেয়েছে, কিন্তু তারা অর্থনৈতিক দিক থেকে পরাধীন। আবার উদারনীতিবাদী তত্ত্বে আন্তর্জাতিক সম্পর্কে তারা বলছে উদারনীতিবাদী তত্ত্ব হলো শ্রেষ্ঠ ব্যবস্থা। উদারনীতিবাদী তত্ত্ব হলো শ্রেষ্ঠ ব্যবস্থা। পৃথিবীর প্রায় দেশ এই তত্ত্বকে গ্রহণ করেছে। উদারনীতিবাদী তত্ত্ব, পিস চাই, ওয়ার্ল্ড পিস চাই, অর্থাৎ বিশ্ব শান্তি চাই, বিশ্ব সিকিউরিটি চাই, ওয়ার্ল্ড সিকিউরিটি চাই। মুখে এই কথা বলছে, সহযোগিতার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে। পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি, এটি হলো লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের আদর্শ। মার্ক্সবাদ কিন্তু এই কথা বলছে না। মার্ক্সবাদ বলছে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের চরম বিকাশের পর্যায়। এই যে প্রথম মহাযুদ্ধ, একাধিক কারণ হয়েছে, কিন্তু মূল যে কারণ, একাধিক দেশে পুঁজিবাদের উন্নতি হয়েছে। জার্মানিতে 1871 থেকে 90 শিল্পায়ন হয়েছে। বিসমার্কের পরে কাইজার দ্বিতীয় উইলিয়াম তার যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করেছে, যুদ্ধ চাইছে। জার্মানির কাছে পরাজিত হয়ে ফ্রান্স জার্মানির ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জার্মানি ঐক্যবদ্ধ হয়ে গেছে একটা দেশে। ফ্রান্স বলতে পারছে না জার্মানির আক্রমণের আঘাতের কথা, আহত জাতীয়তাবাদ। এই অনেক কারণ আছে, তার মধ্যে মেইন কারণ হচ্ছে বাজার দখল করতে হবে, সাম্রাজ্যবাদ প্রক্রিয়া, বাজার দখল করতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন যে জার্মানি হচ্ছে বড় বিড়াল, সে হামিয়ে পড়েছে যুদ্ধ বাঁধানোর পরিবেশ তৈরি করে। যুদ্ধ কিন্তু শুধু জার্মানি বাধায়নি, কিন্তু বিশ্বের শিল্প উন্নত অনেক দেশই তারা বাজার দখল করতেছে। ইংল্যান্ড তার বাজারকে ধরে রাখতে চাইছে, আর সেই বাজারকে, সেই উপনিবেশকে জার্মানি কেড়ে নিতে চাইছে। ফ্রান্স ইংল্যান্ডের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। ইংল্যান্ড ফ্রান্সের কাছ থেকে বাজার কেড়ে নিচ্ছে। কানাডার উপনিবেশ ছিল কিন্তু ইংল্যান্ডের, ফ্রান্সে ছিল। ইংল্যান্ড 7 বছর ব্যাপী যুদ্ধ করে, 1757 থেকে 1764, 7 বছর ধরে যুদ্ধ করে কানাডা উপনিবেশ ইংল্যান্ড ফ্রান্সের কাছ থেকে কেড়ে। ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পরে এসছে, তার আগে পর্তুগিজ এসছে প্রথম, ওলন্দাজরা এসছে, পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক,
ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে এলো, পরে এসে অন্যান্য উপনিবেশিক শক্তিকে তাড়িয়ে দিল। তো এই হলো উপনিবেশবাদী প্রক্রিয়া। এই হচ্ছে উপনিবেশবাদ মারাত্মক, কিন্তু অর্থনৈতিক আধিপত্য ভূখণ্ডের শাসকদের সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়া, পরবর্তীকালে হিট করে যুদ্ধ করে সাম্রাজ্যকে দখল করে নেওয়া, এটা হচ্ছে উপনিবেশবাদ। উপনিবেশবাদ তাহলে শেষ পর্যন্ত উপনিবেশবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়। আর সাম্রাজ্যবাদ হচ্ছে সরাসরি সেনা সামন্ত নিয়ে গিয়ে অন্য রাজ্যকে দখল করে নেওয়া। তো ধনতান্ত্রিক যে ব্যবস্থা, সামন্ততন্ত্রের তুলনায় ধনতান্ত্রিক ব্যবস্থাতে পুঁজিবাদটা কিন্তু যখন চরম বিকশিত হবে, তখনই কি হবে, তখনই হবে তোমার ধনতন্ত্র যখন বিকশিত হবে তখন বিকৃত হবে। ওই হিটলার মুসলিনী, হিটলারের নাৎসিবাদ, মুসলিনীর ফ্যাসিবাদ, এটা ধনতন্ত্রের বিকাশ। ধনতন্ত্রকে এমন ভাবে বিকশিত করেছে যে হিটলার আর নিজেকে মানুষ মনে করেননি, নিজেকে বিরাট কিছু মনে করেছেন, সব হয়কে নয় করে ফেলবো। ওই যে নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন সমস্ত ইউরোপে একটা স্টেট হবে, সমস্ত ইউরোপে একটা লিডার থাকবে, একটাই পার্টি থাকবে, ওয়ান নেশন ওয়ান স্টেট ওয়ান লিডার ওয়ান পার্টি। ঠিক হিটলার এরকম ভেবেছিলেন, এটাই নাৎসিবাদ। নাৎসিবাদী মুসলিনী এই নাৎসিবাদীর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এটা হলো ধনতন্ত্রের বিকৃত রূপ। প্রথম মহাযুদ্ধ ধনতন্ত্রের বিকাশ হয়েছে, তার ফলে একাধিক শিল্পে উন্নত দেশগুলির মধ্যে যুদ্ধ হয়েছে। তাহলে বুঝো আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বের ধনী দেশগুলো তারা নিজেদের মধ্যে যে আপাত দেশের সম্পর্ক, আমরা দেখছি দেশের জনগণের টাকায় খরচ হয়, দেশের জনগণের টাকায় সেনা নিয়ে যায়, উন্নত দেশের রাষ্ট্রপ্রধান সেনা নিয়ে যায়, নিজস্ব বিমান নিয়ে যায়, নিজস্ব গাড়ি নিয়ে যায়, সব জনগণের টাকায়। এবং এই টাকাতে তারা বাবু আনা করছে, এই টাকাতে তাদের ইতিহাস তৈরি করছে। শোষিত বঞ্চিত মানুষের কথা এরা আন্তরিকভাবে গুরুত্ব দেয় না। যুদ্ধ প্রয়োজনে প্রয়োজনে বন্ধ করে, যুদ্ধ প্রয়োজনে সৃষ্টি করে লোক দেখানোর জন্য, জাতীয় স্বার্থের কথা বলে, ন্যাশনালিজম সৃষ্টি করব এই বলে তারা যুদ্ধের আবহাওয়া তৈরি করে অন্য দেশের বিপক্ষে। তাই আমরা বলবো যে ধনতন্ত্রের বিকৃত রূপ, আর এটা এই যে ধনতন্ত্রের বিকৃত রূপ হচ্ছে সাম্রাজ্যবাদ, অন্য রাষ্ট্র দখল করার প্রবণতা। আর সাম্রাজ্যবাদ মানে যুদ্ধ। পুঁজিবাদ কিন্তু পুঁজিবাদের নিজের কবর খুঁজছে। পুঁজিবাদী দেশগুলো নিজেরা মারামারি করে মরবে, এদের মধ্যে আন্তরিকভাবে বন্ধুত্ব হতে পারে না। এদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে আপাত দৃষ্টিতে বন্ধুত্ব। এই হচ্ছে মার্ক্সীয় ব্যাখ্যা। যাই হোক, আমি মার্ক্সীয় যে ব্যাখ্যা, মার্ক্সের অনুগামী, তাদের আরো অনেক বক্তব্য আছে। তারপরে লেনিনের বক্তব্য আলোচনা করব। মার্ক্সবাদী আগে আরেকটু আলোচনা করি। মার্ক্সবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি একটা, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই কথা বলা হয় মার্ক্সবাদ অনুযায়ী একটা বিরাট অংশ হলো যে পিস, আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক পিস এবং ওয়ার, যুদ্ধ এবং শান্তি, এটা আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় বিষয়, এই কথা বলা হয়। পৃথিবীতে যুদ্ধ হচ্ছে না, আন্তর্জাতিক শান্তি আছে, আন্তর্জাতিক নিরাপত্তা আছে, বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা আছে, এই কথা বলা যাবে না। মার্ক্সবাদ বলছে কোন একটা এলাকায় যুদ্ধ হচ্ছে, বাকি অংশে যুদ্ধ হচ্ছে না, বিরাট অংশে যুদ্ধ হচ্ছে না, তাকে আন্তর্জাতিক শান্তি এবং তাকে নিশ্চিতভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা, দুর্বল রাষ্ট্রের নিরাপত্তা আছে, এই কথা বলা যাবে না। ওয়ার্ল্ড পলিটিক্সে প্রত্যেকটা মানুষ অনুভব করবে, প্রত্যেকটা জনগোষ্ঠী অনুভব করবে, বিভিন্ন রাষ্ট্রের প্রত্যেকটা দুর্বল রাষ্ট্র অনুভব করবে, প্রত্যেকটা রাজনৈতিক প্রতিষ্ঠান অনুভব করবে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো এলাকায় যদি ওয়ার না থাকে, তাহলে কোনো এলাকায় ওয়ার নাই মানে যুদ্ধ নাই, তাহলে সেটাকে আমরা শান্তি বলবো না। শান্তি বলবো সেই পরিস্থিতিকে, আন্তর্জাতিক পরিস্থিতিকে। মার্ক্সবাদ বলছে যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সরাসরি যুদ্ধ হচ্ছে না, সরাসরি পিস বা শান্তি বিঘ্নিত হচ্ছে না, কিন্তু সেটাকে প্রকৃত শান্তি এটা বলা যাবে না। কেন বলা যাবে না? অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্কগুলো গড়ে উঠছে, তার মধ্যে উত্তেজনা থাকছে, তার মধ্যে টেনশন থাকছে, তার মধ্যে আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতা থাকছে, মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা থাকছে, মারণাস্ত্র তৈরির নিরস্ত্রীকরণের চুক্তি হয়েছে, সিটিবিটি হয়েছে, এনপিটি হয়েছে, কিন্তু তার মধ্য দিয়ে মারণাস্ত্র তৈরি কি বন্ধ হয়েছে? বলো। এটা হবেই, এটা পুঁজিবাদী দেশের ক্যারেক্টার। কি করে এইসব অস্ত্র বানিয়ে সেই দেশের জনমতকে নিজের ক্যাপচারে রাখতে হবে, নিজের দেশের সার্বভৌমত্ব। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রই যদি শান্তি চায়, উদারনীতিবাদী তাত্ত্বিকরা বলছে এটা হলো শ্রেষ্ঠ ব্যবস্থা, তাহলে তুমি কেন অস্ত্র তৈরি করছো? মুখে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন G20, ইউরোপীয় আফ্রিকা সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছে, ইউরোপীয় ইউনিয়ন তার অর্থনৈতিক দেশ উন্নত চেষ্টা করছে, তাহলে মারণাস্ত্র তৈরি কেন বাড়ছে? কেন প্রত্যেক, বিশেষ করে উন্নত দেশগুলির পরমাণু বোমা তৈরির সংখ্যা, পরমাণু বোমার সংখ্যা কেন বাড়ছে? আমেরিকা পরমাণু বোমার সংখ্যা বাড়ছে, রাশিয়ার বাড়ছে, চীনের বাড়ছে, পাকিস্তান খেতে নামেলেও বানাচ্ছে, ভারত বানাচ্ছে। তাহলে এতে কি প্রকৃতপক্ষে বিভিন্ন রাষ্ট্রনায়কদের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ওয়ারের উন্মাদনা কমছে?
মারণাস্ত্রের উৎপাদন কমছে, আর মারণাস্ত্রের উৎপাদন সাময়িকভাবে খাতা কলমে বন্ধ হলো, প্র্যাকটিক্যালি বন্ধ হচ্ছে না। তাহলে এটা মার্ক্সবাদ অনুযায়ী প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সম্পর্ককে শান্তির জন্য প্রতিষ্ঠিত করার চেষ্টা পুঁজিবাদী দেশগুলোর পক্ষে সম্ভব না, পুঁজিবাদী দেশগুলোর ক্যারেক্টারে নাই। বিশ্বের যে ব্যবস্থা, ওয়ার্ল্ড সিস্টেম, এই বিশ্ব ব্যবস্থাতে প্রত্যেক রাষ্ট্রের হচ্ছে ইউনিটগুলোর মধ্যে পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, কালচার ইত্যাদি দিক থেকে সম্পর্ক আছে। আবার প্রত্যেকটা জাতীয় রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা আলাদা আলাদা। ইউনিটগুলির মধ্যে কিন্তু বিভাজন আছে, বেড়া আছে, ভূখণ্ডের সীমানাকে অতিক্রম করে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলোর মধ্যে পারস্পরিক আদান প্রদান, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে আদান প্রদান হলেও তাদের মধ্যে নিজস্ব একটা বিষয় আছে এবং তারই ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তাহলে এই অর্থনীতি নয়, দান্তিক প্রক্রিয়াতে যে অর্থনীতি চালু হবে সেই অর্থনীতিকে গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করতে হবে দান্তিক পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে। আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদী তাত্ত্বিকরা যে সহযোগিতার কথা বলছেন, সংঘর্ষকে এড়ানোর কথা বলছেন, বিশ্ব শান্তি, বিশ্ব নিরাপত্তা থাকবে, যুদ্ধ থাকবে না, শান্তি বিরাজ করবে, পৃথিবী অস্ত্রমুক্ত হবে, এই সমস্ত কথা বলছে। কিন্তু মার্ক্সবাদ বলছে সমগ্র ইন্টারন্যাশনাল সিস্টেমকে এই পুঁজিবাদী রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ করছে। তারা সহযোগিতার কথা বলছে, তারাই আবার সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এক মুখে সহযোগিতার কথা বলছে, আর এক মুখে সংঘর্ষ বাঁধানোর পরিবেশ তৈরি করছে। এ কোন বিশ্ব শান্তি, এ কোন দরিদ্র দেশগুলোর মানে শান্তি? তাই এখানে প্রত্যেকটা দেশের যারা সুশক্তি সম্পন্ন তারা কিন্তু এই ধরনের বিশ্ব শান্তি চায় না, এই ধরনের বিশ্বের দুর্বল রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব চায় না, অর্থনৈতিক স্বাধীনতা চায়, শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়। তার জন্য বিশ্ব ব্যবস্থাকে টিকে রাখার জন্য এই সিস্টেমকে, এই আন্তর্জাতিক ব্যবস্থাকে বজায় রাখতে চাইছে। এরা হলো থিসিস। আর এই থিসিসের বিপক্ষে মার্ক্সবাদ অনুযায়ী পৃথিবীর শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি আবারও বলেছি, এটা এখন শিল্পে নিযুক্ত শ্রমিক নয়, শ্রমিক শ্রেণী, তারা হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বিভিন্ন কর্মে নিযুক্ত ব্যক্তিরা যারা খেটে খাচ্ছে, তারাই হলো সর্বহারা শ্রেণী। এদের সংখ্যা বেশি। সুতরাং এটা হলো অ্যান্টিথিসিস। এই অ্যান্টিথিসিস জোরালো ভাবে লড়াই করবে। এই যে শ্রেণী, এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পুঁজিবাদী ব্যবস্থা, যে আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সহযোগিতা, সেই সহযোগিতা হলো কি বলবো, কাগজের তাপ্তি দিয়ে ফাটল বুঝানো, শেষ প্রকৃত সহযোগিতা নয়। সংঘর্ষও আবার কৃত্রিম, প্রকৃত সংঘর্ষ নয়। পুঁজিবাদ প্রয়োজনে সন্ত্রাসবাদ সৃষ্টি করে, প্রয়োজনে সন্ত্রাসবাদ ধ্বংস করে। পুঁজিবাদ প্রয়োজনে মানবাধিকার দানের কথা বলে, প্রয়োজনে মানবাধিকার কেড়ে নেয়। ক্যাপিটালিস্টদের এটা ক্যারেক্টার এবং ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোর ক্যারেক্টার। তাই দান্দিক পদ্ধতিতে বিশ্বের শোষিত বঞ্চিত মানুষ, প্রত্যেক দেশের দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সর্বহারা মানুষ, প্রলেটারিয়েট মানুষ, তারা ঐক্যবদ্ধ হবে এবং সেই দেশের ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে, পাশাপাশি বিশ্বের সমস্ত দেশের ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আজকে বিভিন্ন দেশের ক্যাপিটালিস্টদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, আবার সহযোগিতাও থাকতে পারে প্রয়োজনের তাগিদে, কিন্তু প্রত্যেকটা দেশের ক্যাপিটালিস্টদের ক্যারেক্টারই হলো তার নিজ নিজ দেশের শ্রমজীবী মানুষকে শোষণ করা। এবং সে ক্যাপিটালিস্ট শ্রেণী যখন বিদেশে শিল্প কারখানা করছে, বিনিয়োগ করছে, পরিবহন ব্যবস্থাকে উন্নতি করছে, সেই ভূখণ্ডের উপরে সেইখানকার সাধারণ মানুষের অর্থ তারা শোষণ করে নিচ্ছে। এইটা নয়া উপনিবেশবাদ। আর তারাই আবার নতুন সাম্রাজ্যবাদ সৃষ্টি করছে, মানবাধিকার লঙ্ঘনের নামে সেনা পাঠাচ্ছে, আভ্যন্তরীণ ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমনের নামে সেনা পাঠাচ্ছে, সন্ত্রাসবাদ দমনের নামে আক্রমণ করছে। সত্যি কি প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদ দমন করতে চাই? যেখানে সন্ত্রাসবাদ দমনের জন্য আক্রমণ করা হয়েছে সেই দেশও চায় না, আক্রমণকারী রাষ্ট্রও চায় না। আক্রান্ত হয়েছে রাষ্ট্র এবং আক্রমণকারী রাষ্ট্র উভয়েই কিন্তু পলিটিক্যাল অস্থিরতা প্রয়োজনে চায়, আবার অস্থিরতা প্রয়োজনে দূর করে। সহযোগিতা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রয়োজনে সহযোগিতা প্রদান করে, প্রয়োজনে সংঘর্ষে লিপ্ত হয়, প্রয়োজনে টেনশন তৈরি করতে হবে শাসন ক্ষমতা টিকে থাকার জন্য, উভয় দেশের মধ্যে গতিতে টিকে থাকার জন্য বা গতি মজবুত করার জন্য টেনশন তৈরি করতে হবে, প্রয়োজনে কম্পিটিশন তৈরি করতে হবে। তাহলে এইভাবে এই বিষয়টাকে পৃথিবীর সব দেশের শ্রমিক শ্রেণীকে, সর্বহারা শ্রেণীকে সচেতন হয়ে সারা পৃথিবীর শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং টোটাল পৃথিবীর যে ক্যাপিটালিস্ট ক্লাস তাদের বিরুদ্ধে লড়াই হলো শ্রমিক। এইভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড পিস আসবে, স্থায়ীভাবে আসবে। কিন্তু আমরা যদি মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী ওই পূর্বতন সোভিয়েত ইউনিয়নকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই বলে থাকি, তাহলে ভুল হবে। চীন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে ভুল হবে। উত্তর কোরিয়া যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই বিশ্বে স্থায়ীভাবে, এটা ভুল হবে না, হতে পারে না। তার কারণ এই সমস্ত দেশের শ্রমজীবী মানুষ এই সব দেশের শাসক শ্রেণীর দ্বারা শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আর এরা যুদ্ধের আবহাওয়া তৈরি করছে। তাহলে মার্ক্সবাদ অনুযায়ী এই কথা বলা হচ্ছে যে
আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষ, খেটে খাওয়া মানুষ তারা ঐক্যবদ্ধ হবে, এবং যারা শোষক অত্যাচারী প্রত্যেক দেশের, তাদের মধ্যে আবার ইউনিটি হয়ে যাবে। আজকে যেখানে যেখানে বিপ্লব হবে, সেই বিপ্লব দমনে প্রত্যেকটা কান্ট্রি, আজকে নেপালে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান উঠে গেল, এই অভ্যুত্থান থেকে নেপালে তারা যদি ক্ষমতা আসতো, এই অভ্যুত্থানের ফলে বিভিন্ন দেশে তার প্রভাব পড়তে পারে, তখন কিন্তু পুঁজিবাদী দেশের রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধ হয়ে যাবে। ওই যে রসুনের এক জায়গায় অবস্থান, ব্যাপারটা এইরকম আর কি। আজকে কোনো বিপ্লবী শক্তি যদি পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠে, সেখানে রাশিয়া, আমেরিকা, চীন, ভারত সব এক হয়ে যাবে। তাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ একটু অন্য কথা বলছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার। দেখো, ব্যালেন্স অফ পাওয়ারের প্রক্রিয়া মানে শক্তি সাম্য বজায় রাখা। বিশ্বে কোনো একটা রাষ্ট্র যেন বেশি শক্তিশালী না হয়ে উঠতে পারে, বিশ্বে কয়েকটা রাষ্ট্র যেন বেশি শক্তিশালী না হয়ে উঠতে পারে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে ব্যালেন্স অফ পাওয়ার ঠিক হয়েছে। একদিকে সোভিয়েত, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশগুলোকে নিয়ন্ত্রণ করেছে সমাজতন্ত্রের বিপক্ষে, সমাজতান্ত্রিক দেশের দুর্বল রাষ্ট্রগুলিকে মানে দুর্বল করার জন্য। অন্যদিকে এই শক্তির বিপক্ষে আরেকটা ব্যালেন্স তৈরি হয়েছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। আজকের ব্যালেন্স কিন্তু একমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র 1991 সাল থেকে বিশ্ব রাজনীতিতে এককভাবে আধিপত্য বিস্তার করেছে। ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ শক্তি সাম্যের যে বিষয়টা, এটা পরিবর্তনশীল। আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে 1991 একরকম ব্যালেন্স দেখলাম, তারপরে 1991 থেকে 2001 অব্দি আরেক রকম ব্যালেন্স দেখলাম, 2001 থেকে তোমার বহুকেন্দ্রিক রাজনীতি, মাল্টি পোলার পলিটিক্স আমরা বিশ্বে দেখছি, তার মধ্য দিয়ে একটা ব্যালেন্স আসছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই যে ধর্মীয় গোড়ামি, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখি, সেগুলো কাজ করে না। আসলে শ্রেণীগত বিষয়টা কাজ করে। তাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক স্টেটগুলো করছে, সেটা কিন্তু পুঁজিবাদের একটা কুফল এবং পুঁজিবাদের সুফল দুটোকেই তারা কাজে লাগাচ্ছে। দেখো, কোল্ড ওয়ারের অবসান হলো, ইউএসএসআর সোভিয়েত রাশিয়ার পতন হলো, ইউনিটারি পলিটিক্স অর্থাৎ একমেরুবাদী রাজনীতি চালু হলো, 2001-এ এসে মাল্টিপোলার পলিটিক্স আসলো। এখন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিকে ইউরোপের অনেক দেশ মেনে নিতে পারছে না। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, অস্ট্রেলিয়া, এসব দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিকে মেনে নিতে পারছে না। ভারত একটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে চলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সমঝোতা করে চলে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, ভালো সম্পর্ক স্থাপন করছে। এগুলো হচ্ছে ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য, রাখতে হবে। আজকে বিশ্ব রাজনীতিতে প্রকৃতপক্ষে শান্তি আসবে না, প্রকৃতপক্ষে ওয়ার দূর হবে না। আজকে ইউনো কি ভূমিকা পালন করেছে? রাশিয়ার যুদ্ধ বন্ধ করার কথা বলেছিল, বন্ধ হয়েছে। আজকে প্রায় 4 বছর হলো যুদ্ধ চলছে, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। এখানে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রযুক্ত আছে, ন্যাটোকে নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের প্রধানমন্ত্রীকে সাপোর্ট করছে। ন্যাটোর 32টা দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, আর রাশিয়াও কিন্তু এই 32টা তোমার ইউক্রেনকে আক্রমণের নামে এই 32টা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে। কোথায় শান্তি? পৃথিবী কোনো সময়ই কিন্তু যুদ্ধমুক্ত হয়নি, পৃথিবীতে কোনো সময়ই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পিস অ্যান্ড ওয়ার, পিস অ্যান্ড টেনশন, পিস অ্যান্ড অবিশ্বাস, ফেথ হারানো, এটা কখনোই এক। বুর্জুয়া তাত্ত্বিকরা শক্তি সাম্য বজায় রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইছে। যৌথ নিরাপত্তা ব্যবস্থা সিকিউরিটি কাউন্সিলের মধ্যে দিয়ে হতে পারে, আছে, সিস্টেম আছে, যে একটা রাষ্ট্র আক্রমণ করলে তার বিরুদ্ধে অন্যান্য রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে সে আক্রমণকে প্রতিরোধ করবে। কোনো কিছু কাজ করবে না, এটা মার্ক্সবাদী ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে দেখো, কোল্ড ওয়ারের অবসান হয়েছে, কিন্তু ইকোনমিক্যাল কোল্ড ওয়ার চলছে পৃথিবীতে। আর ইকোনমিক্যাল কোল্ড ওয়ার অর্থনৈতিক ক্ষেত্রে যে ঠান্ডা যুদ্ধ, তারই মধ্য দিয়ে পলিটিক্যালি একটা ওয়ারের জন্ম দিচ্ছে। বিশ্বব্যাংককে কারা নিয়ন্ত্রণ করছে? দেশের উন্নত দেশগুলো। IMF কে মূলত আমেরিকা নিয়ন্ত্রণ করছে। মূলত আমেরিকা পাকিস্তানকে যে ঋণ দিল সন্ত্রাসবাদ সৃষ্টি করার জন্য, সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে গড়ার জন্য, পরিবার পিছু কোটি কোটি টাকা পাকিস্তান গভর্নমেন্ট দিল। কোথায় থেকে দিল? পাকিস্তান গভর্নমেন্টের টাকা নেই। তাহলে পাকিস্তান একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, মিলিটারি নির্ভর ক্যাপিটালিজম, সন্ত্রাসবাদ, টেরোরিজম নির্ভর ক্যাপিটালিজম। এই টেরোরিজম ক্যাপিটালিস্টরাই সৃষ্টি করেছে। এই ক্যাপিটালিজম আবার নিধন করার কথা ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোই বলছে, দ্বিচারিতা। তাই IMF কে ব্যবহার করে বিশ্বের রাজনীতিতে অশান্তি সৃষ্টি করছে, দারিদ্র দূরীকরণের নামে শর্ত দিয়ে গরিব দেশগুলোকে আরো উন্নত দেশগুলি দুর্বল করে দিচ্ছে অর্থনৈতিক দিকে। বিশ্বব্যাংক থেকে টাকা ধার দিয়ে তাদের যারা ঋণদাতা দেশ, ঋণ গ্রহীতা দেশ, তাদের অর্থনৈতিক চুরমার হয়ে যাচ্ছে। এইবার কতটুকু দাঁড়াবে? কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হচ্ছে ঠিকই। আমি আগেই বলেছি, ক্যাপিটালিজমের উত্থান পতনে কোন দেশ টপে উঠবে, কোন দেশ নিচে নেমে যাবে, তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। তাই আমরা মার্ক্সবাদী তত্ত্ব আলোচনা করলাম, এবার আমি আলোচনা করব লেনিনের বক্তব্য। মার্ক্সবাদের বিকাশে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে লেনিন যখন আবির্ভূত হচ্ছেন, ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি একটি গ্রন্থ লিখেছেন 1916 সালে। সেই গ্রন্থটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটালিজম ইজ দ্য হাই স্টেজ, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চরম পর্যায়।
অর্থাৎ প্রত্যেকটা দেশে যখন সাম্রাজ্যবাদ উন্নত হবে, পুঁজিবাদ উন্নত হবে, তখন সেই দেশের দ্রব্য নিজের দেশে বেচতে পারবে না, তখন সে উপনিবেশ দখলের চেষ্টা করবে, কম্পিটিশন আসবে, তার থেকে একটা যুদ্ধ তৈরি হবে। এর বাদে ক্যাপিটালিজমের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, ক্রাইসিস, ক্যাপিটালিজমে উৎপাদনের উপকরণগুলো উন্নত করা হয়, উন্নত উপকরণ ব্যবহার করেও আর প্রোডাকশন বাড়বে না। যখন প্রোডাকশন বাড়বে না, তখন সরবরাহ শ্রেণী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এদের আর মজুরি, বেতন বাড়তে পারবে না, তখন বিপ্লব অনিবার্য। আভ্যন্তরীণ যেমন ক্রাইসিস আছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার দখল এবং বিভিন্ন দেশে দ্রব্য ব্যবসাদের বাজার দখল আর বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ, এই দুই কারণের মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে। ক্যাপিটালিজম যত উন্নত হবে, তত কিন্তু সাম্রাজ্যবাদের সৃষ্টি হবে, আর সাম্রাজ্যবাদ মানে যুদ্ধ, আর যুদ্ধ মানে মৃত্যু। এই বক্তব্য হচ্ছে লেনিনের বক্তব্য। আন্তর্জাতিক সম্পর্ক যখন আলাদা একটা শাস্ত্র হিসাবে গড়ে উঠলো, তখন লেনিন 1916 সালে তিনি তখন এই বক্তব্যটা তুলে ধরলেন। কি তুলে ধরলেন? যে ধনতন্ত্রের চরম বিকাশ, আর এই বিকাশের ফলে তোমার সাম্রাজ্যবাদ, আর সাম্রাজ্যবাদ মানে হলো যুদ্ধ। প্রথম মহাযুদ্ধ হচ্ছে ধনতন্ত্রের বিকাশের ফলে সৃষ্টি, এটা লেনিনের বক্তব্য। লেনিন পয়েন্ট আকারে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন, আমি আলোচনা করছি। 1 নম্বর পয়েন্ট হলো সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজিবাদ। পুঁজিবাদ যখন একচেটিয়া রূপ ধারণ করবে, তখন কিন্তু সাম্রাজ্যবাদ সৃষ্টি হবে। পুঁজিপতিরা যখন প্রচুর মূলধন তৈরি করতে পারবে, মুনাফা অর্জনের মধ্য দিয়ে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং টেকনিশিয়ান, যন্ত্রপাতি, প্রযুক্তিকে ব্যবহার করে, তখন সেই পুঁজিপতি যারা এই মূলধনের বেশি পরিমাণ ক্যাপচার করতে পেরেছে, তারা বাজারে অন্যান্য পুঁজিপতিদের টিকতে দেবে না। এটা হলো পুঁজিবাদ একচেটিয়া আধিপত্যকে প্রতিষ্ঠিত করে। আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীতে যে দেশ উন্নত হবে, সে কিন্তু আর অন্য দেশকে টিকতে দেবে না। তোমরা দেখো আমেরিকা, আমেরিকা ওয়ার্ল্ড পলিটিক্স তার নিয়ন্ত্রণে, তার মিলিটারি পাওয়ার আছে, তার বাণিজ্যিক পাওয়ার আছে, তার ইকোনমিক্যাল পাওয়ার আছে, সে একচেটিয়া ভাবে ব্যবসা করতে চায়। দ্রব্য উৎপাদন খরচ কম হলেও দ্রব্য বেশি দামে বেচে, আর তার কোম্পানিগুলো থেকে সে বেশি ট্যাক্স আদায় করছে। সেখানে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের, ভারতে 50% ট্যাক্স শুল্ক দিবে আমেরিকার কোম্পানি, তাহলে জিনিসের দাম বেড়ে যাবে, আমেরিকা কোম্পানি জিনিসের দাম বেড়ে যাবে, আর সেই দ্রব্য ভারতীয় মধ্যবিত্ত উচ্চবিত্তরা কিনবে, তাহলে ভারতের টাকা কিন্তু আমেরিকা চলে যাচ্ছে। আজকে ব্রাজিলে 50% ট্যাক্স আরোপ করেছে, তাহলে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চাইছে। একচেটিয়া অর্থনৈতিক ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে, সামরিক দিক থেকে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে, আমি শুধু অস্ত্র বানাবো। সেই কারণে আমেরিকা সিটিবিটি মাধ্যমে যারা এখনো পরমাণু অস্ত্র তৈরি করেনি, তাদের অস্ত্র তৈরি করার পথটা বন্ধ করে দিচ্ছে। আমি পরমাণু অস্ত্র তৈরি করবো, তুমি পরমাণু অস্ত্র তৈরি করতে, এটা হলো পুঁজিবাদের ক্যারেক্টার, এটা হলো একচেটিয়া পুঁজিবাদ। একচেটিয়া পুঁজিবাদ প্রতিষ্ঠিত করতে গেলে প্রচুর অর্থ দরকার, মূলধন দরকার। অর্থের আকারে যে মূলধন, এই অর্থ ক্যাপিটালিস্টদের থাকে না, থাকে কিন্তু ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট পরিমাণে থাকে না। তখন শিল্পপতিরা ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। তাই ব্যাংক পুঁজি এবং ব্যাংক ক্যাপিটাল এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল দুটো যোগ হয়ে একটা মূলধন তৈরি হয়, জাইগান্টিক মূলধন তৈরি হয়। সেই মূলধন নিজের দেশে, আমি বলেছি যে ক্যাপিটালিস্ট কান্ট্রিরা নিজে বাঁচার জন্য, নিজেরা শ্বাসকষ্ট হয়ে মরে যাবে ভয়ে, নিজের দেশে শিল্প কারখানা করছে। ক্যাপিটালিস্টদের চরিত্র কি, একটা সময় তারা প্রয়োজনে নিজের দেশে শিল্প তৈরি করতো আর অন্যান্য দেশের শিল্পকে ধ্বংস করে দিত। আর আজকে তারা দূষণের হাত থেকে নিজে বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য, তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর প্রাণ কেড়ে নেওয়ার জন্য তারা অন্য দেশে শিল্প স্থাপনে লাইসেন্স দিচ্ছে। একই ফরেন মার্কেট তারা তৈরি করছে, একচেটিয়া পুঁজিবাদ। আর এইখানে যারা মিডিলে রয়েছে ক্যাপিটালিস্ট এবং স্মল ক্যাপিটালিস্ট, তারা একদম বন্যার জলে যেমন বাড়িঘর তোড়ে উড়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে তারা উড়ে যাচ্ছে। নাম্বার 2, লেনিন বলছেন যে বিশ্বব্যাপী শোষণ, লেনিন কিন্তু সেই সময়ই বলেছিলেন, প্রথম মহাযুদ্ধ চলাকালীন সময় বলেছিলেন বিশ্বব্যাপী শোষণ, এক্সপ্লয়টেশন। আজকে বিশ্বে শোষিত দেশ আর 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 অপ্রেসড কান্ট্রি আর অপ্রেসার কান্ট্রি, এই দুটি ভাগে বিভক্ত। তো লেনিন এবং অন্যান্য মার্ক্সবাদীরা বিশ্বের দেশগুলিকে 3টি ভাগে ভাগ করেছে। এক হচ্ছে উন্নত দেশ, কোর স্টেটস, এগুলো সাধারণত আমরা নর্থ স্টেট গুলি বলি, ওয়ার্ল্ডে নর্থ স্টেট। 2, সেমি পেরিফেরি স্টেট, মানে আধা উন্নত বা উন্নয়ন, ডেভেলপিং কান্ট্রি, যেমন ভারত উন্নত দেশ, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স উন্নত দেশ, জাপান উন্নত দেশের পর্যায়ে পড়ছে। নেক্সট হচ্ছে 3 নাম্বার কি, পেরিফেরি স্টেট, প্রান্তিক দেশ, গরিব দেশ, আন্ডার ডেভেলপ কান্ট্রি, অনুন্নত দেশ। এই 3টি ভাগে বিভক্ত। উন্নত দেশ বা কোর স্টেট গুলো 2 ধরনের স্টেটকে শোষণ করছে। ডেভেলপিং স্টেটকে শোষণ করছে, ওই যে ইন্ডিয়া অর্থনীতি পঞ্চম, ইন্ডিয়ার উপরে শোষণ চাপিয়ে দিচ্ছে আমেরিকা বাণিজ্য নামে। আজকে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করছে, আর এবং অনুন্নত দেশগুলিকে শোষণ করছে। আর
সেমি পেরিফেরি স্টেট উন্নয়নশীল দেশগুলো তারা শোষণ করছে অনুন্নত দেশগুলিকে। তাহলে অনুন্নত দেশগুলি বেশি শোষিত বঞ্চিত হচ্ছে। এই G7 ছিল, G8 ছিল, G20 হয়েছে, সার্ক আঞ্চলিক সংগঠন, আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে দিয়েও সেই আঞ্চলিক সংগঠনের মধ্যে যারা দুর্বল স্টেট তারা শোষিত বঞ্চিত হচ্ছে। সেখানেও কোর স্টেটে 3টি ক্যাটাগরিতে ভাগ করা যায়, আর গোটা ওয়ার্ল্ডে 3টি ক্যাটাগরিতে। আজকের পৃথিবীতে প্রায় 10-15টা রাষ্ট্র তাদের সার্বভৌমত্ব থাকবে কিনা, সার্বভৌমত্ব কেটে দেবে না। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন চালু করেছিল, নবাব থাকবি রে ভাই, মারামারি ঠাকাবি, আর অর্থনৈতিক ক্ষমতাটা আমার থাকবে। সার্বভৌমত্ব নামে মাত্র থাকবে, নামে মাত্র আছে, এরকম অবস্থা পৃথিবীতে তৈরি হয়ে গেছে। এটা হলো মার্ক্সবাদী ব্যাখ্যা, লেনিনের বক্তব্য। আজকে কখনই ভেবে নিলে হবে না যে উন্নত দেশের সঙ্গে ডেভেলপিং কান্ট্রির বন্ধুত্ব চুক্তি, বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, সামরিক চুক্তি কোনোটাই কিন্তু ডেভেলপিং কান্ট্রির পক্ষে যাবে না, উন্নত দেশের পক্ষে যাবে। উন্নত দেশের সঙ্গে অনুন্নত আন্ডার ডেভেলপড কান্ট্রির বাণিজ্যিক চুক্তি হোক, সামরিক চুক্তি হোক, অর্থনৈতিক চুক্তি হোক, সন্ত্রাসবাদ দমনের নামে সেনা মোতায়েন হোক, মানবাধিকার প্রতিষ্ঠান নামে সেনা পাঠানো হোক, কলেরা মেলেরা দূর করার জন্য সেনা পাঠালো, অর্থ পাঠালো, সাহায্য পাঠালো, ভূমিকম্পের সময় সাহায্য পাঠালো, তার মধ্যে দিয়ে সেই দেশটা দরিদ্র দেশের উপর আধিপত্য বিস্তার করবে। তাহলে উন্নত দেশগুলো দুই ধরনের রাষ্ট্রের উপরে, আর অনুন্নত দেশ সেখানে তারা কিন্তু উন্নত দেশের সঙ্গে পারবে না, কম্পিটিশনে পাচ্ছে না, তখন তারাও কিন্তু তাদের থেকে নিচ্ছে যারা আন্ডার ডেভেলপড কান্ট্রি, তাদের ভূমিকম্পের সময়, তাদের সন্ত্রাসবাদের মাথাচাড়া দিয়ে উঠলে, পলিটিক্যাল স্টেবিলিটি, ল্যাক অফ পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল ক্রাইসিস এক কথায়, কিন্তু এর মধ্যে দিয়ে সে দেশের উপর আধিপত্য বিস্তার হবে। তাহলে ব্যাপারটা বুঝো, পৃথিবীতে কটা উন্নত দেশ? লেনিন বলছেন এই উন্নত দেশগুলো তারা কিন্তু প্রয়োজনে অনেক রকম বিষয় সৃষ্টি করে। প্রথম মহাযুদ্ধের আগে বলতো উগ্র জাতীয়তাবাদ শুধু কি জার্মানি তৈরি করেছিল? হ্যাঁ, শুধু কি কাইজার দ্বিতীয় উইলিয়াম তৈরি করেছিল উগ্র জাতীয়তাবাদ, যে জার্মান জাতি শ্রেষ্ঠ জাতি? ইংল্যান্ডের গণতান্ত্রিক সরকারও সৃষ্টি করেছিল, রাশিয়া তৈরি করেছিল উগ্র জাতীয়তাবাদ। এর ফলে যুদ্ধের আবাদের যুদ্ধটা বাধাতে হবে, যুদ্ধটা বাধাতে হবে, এবং দ্বিতীয় মহাযুদ্ধে যাতে হয় তার জন্য 1919 শান্তি বৈঠক, নামই শান্তি বৈঠক, পিস কনফারেন্স বলা হচ্ছে। মিত্র শক্তি বলতে কোনো চোখ ছিল, একটাই চোখ ছিল, যে পরাজিত শত্রুর প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা ছিল। ভাষায় চুক্তি কি নিরপেক্ষ চুক্তি? ভাষায় চুক্তি, হ্যাঁ জার্মান অনেক করেছে, তাকে শাস্তি দিতে হবে ঠিকই, কিন্তু জার্মান জাতির প্রতি একটা আঘাত করে যে ভবিষ্যতে আলাদা যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল। তাহলে এই যে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো এইভাবে যুদ্ধ তৈরি করে, এইভাবে অন্যের সার্বভৌমত্ব কেড়ে নেয়। 3 নাম্বার, লেনিন বলেছেন মার্ক্সবাদী যুদ্ধ হলো পুঁজিবাদী দেশগুলির মধ্যে যুদ্ধ। খুব বাস্তব কথা বলেছেন, যুদ্ধ হলো পুঁজিবাদী দেশগুলোর মধ্যে যুদ্ধ। ফ্রান্স জার্মানির এগেনস্টে যুদ্ধ করেছে প্রথম মহাযুদ্ধে, প্রতিশোধ নেওয়ার জন্য। জার্মানি, তুমি আমার ভূখণ্ড কেড়ে নিয়েছো। ফ্রান্স ভার্সাই চুক্তির মধ্যে দিয়ে জার্মানির উপরে প্রতিশোধ নিয়েছে। কেন? সেডানের যুদ্ধে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়েছে। তাহলে বলো, সত্যিকারে কি ফ্রান্স যুদ্ধমুক্ত চাইছে? এখানে প্রতিশোধ নিচ্ছে। তাহলে পুঁজিবাদ উদারনীতি গণতন্ত্র বলছে শ্রেষ্ঠ ব্যবস্থা, উদারনীতিবাদী তাত্ত্বিকরা বলছে। তাহলে মার্ক্সবাদ বলছে এটা শ্রেষ্ঠ ব্যবস্থা নয়। তাহলে পুঁজিবাদী দেশগুলোর মধ্যেই কিন্তু যুদ্ধ। জেলেনস্কি সেখানে ক্যাপিটালিজম, পুঁজিবাদী দেশ। রাশিয়া পুঁজিবাদী দেশ। সোভিয়েত ইউনিয়ন 1991 সাল থেকে পুঁজিবাদী দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে ঘুরে দাঁড়িয়েছে 2000 সালের পর থেকে, এবং আমেরিকার বিরোধিতা করতে চাইছে। চীন সমাজতান্ত্রিক দেশ নয় প্রকৃতপক্ষে, তাইওয়ান দখল করে নিতে চাইছে। এখানে ভৌগোলিক সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ দুই। আমেরিকা তাইওয়ানের উপর অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করেছে, তাই তাইওয়ানকে ছাড়তে চাইছে না। চীনের সঙ্গে এখানে দ্বন্দ্ব, দ্বন্দ্ব হচ্ছে খেলার দ্বন্দ্ব। তাই পৃথিবীতে যে যুদ্ধ হয় আলটিমেটলি বাস্তব কারণে যুদ্ধ হয় তা না, কিন্তু যুদ্ধের পরিবেশ তৈরি করা হয়, যুদ্ধের পরিবেশ তৈরি করা হয়। লেনিন বলছেন যে জার্মানি তার কাঁচামাল সংগ্রহ করতে হবে, শিল্পায়ন হয়েছে, জার্মানি তার প্রচুর দ্রব্য তৈরি হয়েছে, সে বাজার পাচ্ছে না, বাজার দখল দিতে হবে। ইতিমধ্যে বাজার দখল করে আছে ফ্রান্স, পৃথিবীতে প্রায় ভূখণ্ড ইংল্যান্ড দখল করে আছে, তাই যুদ্ধ চাই। আবার ইংল্যান্ডের সরকার বিশ্ব বাজারকে দখলে রাখার জন্য এবং নিজের দেশের শ্রমজীবী মানুষকে শোষণ করবার জন্য তারা কিন্তু যুদ্ধের আবহাওয়া তৈরি করেছে। ইংরেজ জাতি শ্রেষ্ঠ জাতি, যুদ্ধের আবহাওয়া তৈরির বক্তব্য না। সে কেন আধিপত্য বিস্তার করছে? সে কাঁচামাল সংগ্রহ করছে, দ্রব্য তৈরি করছে, সেই সব দেশে সাপ্লাই দিচ্ছে। তখন কিন্তু কাঁচামাল সংগ্রহ করতো আর নিজের দেশে শিল্প কারখানা গড়ে তুলে সেই শিল্পজাত দ্রব্য উপনিবেশে বিক্রি করতো ইংল্যান্ড। এটা প্রথম মহাযুদ্ধের আগে কথা বলছি। তাহলে লেনিন বলতে চাইছেন যে পুঁজিবাদী দেশগুলো যারা পাওয়ারফুল স্টেট, তারা নিজেদের মধ্যে বাজার দখল করবার জন্য, কাঁচামাল সংগ্রহ করবার জন্যই তারা যুদ্ধকে ডেকে এনেছে। চাই বৈপ্লবিক আন্তর্জাতিকতাবাদ। লেনিন বলছেন এই যে এর হাত থেকে বাঁচার জন্য বৈপ্লবিক আন্তর্জাতিকতাবাদকে প্রতিষ্ঠিত করতে হবে। বৈপ্লবিক আন্তর্জাতিকতাবাদ, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে মার্কস এঙ্গেলস বলেছেন দুনিয়ার মজদুর এক হও, মানে পৃথিবীর খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। তো আমেরিকা এত উন্নত দেশ,
তাহলে আমেরিকা 1886 সালের আগে সে দেশের শ্রমিকরা মালিকের কাছে দাবি করেছিল যে 8 ঘন্টার বেশি কাজ করবো না, আমাদের কেন 19 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হবে? আর আমেরিকার সরকারের সমর্থনে আমেরিকার সরকারের ফৌজ পুলিশ এই আন্দোলনকারীদের উপর 1886 পয়লা মে গুলি চালিয়ে হত্যা করেছিল। বলো চাই, তাহলে আমেরিকা তো উন্নত দেশ, কিন্তু তাহলে সেই দেশের শ্রমিককে নিধন করলো কেন? তাই আমেরিকার শ্রমিক, ভারতের শ্রমিক, বাংলাদেশের শ্রমিক, পাকিস্তানের শ্রমিক, খেটে খাওয়া মানুষ সবাই কিন্তু একই স্বার্থে যুক্ত, সবাইকে এক হতে হবে, সবাইকে এক হতে হবে। এই কথা লেনিন বলছেন, এই কথা বলছেন সেই প্রেক্ষাপটে বলেছেন যে পৃথিবীর আজকে লেনিন বেঁচে নেই, সেই প্রেক্ষাপটে লেনিন বলেছেন 1924 সালে উনি মারা গেছেন। সেই প্রেক্ষাপটে কিন্তু শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তার কারণ মার্ক্সবাদে আগ্রাসনকে স্বীকার করা হয় না, মার্ক্সবাদে উপনিবেশবাদকে স্বীকার করা হয় না, বিরোধিতা করা হয়। মার্ক্সবাদের নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা হয়, মার্ক্সবাদের নয় সাম্রাজ্যবাদের বিরোধিতা করা হয়, মার্ক্সবাদের জাতি বিদ্বেষের বিরোধিতা করা হয়, মার্ক্সবাদের বিশ্ব শান্তি, স্থায়ীভাবে শান্তি, সমস্ত দেশের শ্রমজীবী মানুষ, মানবিক সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে হবে, সর্বহারার এক নায়কত্ব, স্টেট থাকবে, বিভিন্ন স্টেটে বিভক্ত থাকবে, প্রত্যেকটা স্টেটের শোষিত বঞ্চিত মানুষ পাওয়াই থাকবে। তার ফলে কি হবে? আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সত্যিকারে। পিস অ্যান্ড ওয়ার পাশাপাশি থাকবে না, পিস তো পিসই থাকবে। আর যুদ্ধ হতে পারে ক্লাসে ক্লাসে, সমস্ত দেশের মজদুর শ্রেণী, শ্রমজীবী মানুষ তারা ঐক্যবদ্ধ হবে, একটা দিকে অপ্রেসড ক্লাস, এক্সপ্লয়েটেড ক্লাস, আর অন্যদিকে এক্সপ্লয়েটার, প্রত্যেক দেশের ধনতান্ত্রিক ক্লাস, তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। আজকে যারা পুঁজিপতি শ্রেণী, মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলির মধ্যে দ্বন্দ্ব আছে, তারা মারামারি করে, তারা যুদ্ধের আহ্বান করে, তার কারণ নিজেদের একচেটে আধিপত্য বিস্তার করবার জন্য, ক্যাপিটালিস্টদের একচেটে আধিপত্য বিস্তার করবার জন্য। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষকে ভাবতে হবে যে ওরা কিন্তু এক হয়ে যাবে, ক্যাপিটালিস্টরা, কিন্তু এক হয়েও তারা কিন্তু বাঁচতে পারবে না। এইটা হচ্ছে লেনিনের বক্তব্য। হ্যাঁ, তাই লেনিন বলছেন যে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এই সমাজতান্ত্রিক ব্যবস্থাকে পুঁজিবাদী দেশগুলো আন্তর্জাতিক স্তরে কোণঠাসা সোভিয়েত রাশিয়াকে ভেঙে দিতে পারে। তাই হয়েছে, ভেঙে দিয়েছে। তার কারণ সোভিয়েত কমিউনিস্ট পার্টি, লেনিনের সময় থেকেই দ্বন্দ্ব ছিল। তার পরবর্তীকালে স্ট্যালিন ট্রটস্কি বিরোধ, ট্রটস্কি পন্থী 53 অব্দি ক্ষমতায় ছিলেন। 56তে ট্রটস্কি কি বলবো, স্ট্যালিন বিরোধীরা ক্ষমতায় এসেছে, এবং পরবর্তীকালে কোসিগিন, ব্রেজনেভ, মিখাইল গর্বাচভ সবাই কিন্তু পুঁজিপতিদের দালাল হিসাবে গণ্য হয়েছে। তাহলে এখানে আজকে আমরা মার্ক্সবাদী যে তত্ত্ব আলোচনা করছি, দেখো আমি এটা একাডেমিক ভাবে আলোচনা করছি, যেটা বক্তব্য সেটা আমি কোনো এক বিষয়ে আলোচনা চাই না, করবো না। তো শোষিত বঞ্চিত মানুষ নিঃস্বার্থ হবে, প্রত্যেকটা মানুষকে নিজের দায়িত্ব নিতে হবে, আমি স্বার্থ ত্যাগ করবো। এইরকম হওয়া খুবই কঠিন। তার কারণ সমাজতান্ত্রিক ব্যবস্থাতে ত্যাগের রাজনীতি উঠে গেল, সমাজতন্ত্র ভেঙে গেল। স্বার্থপরতা রাজনীতি, যেটা ক্যাপিটালিজমের চরিত্র, ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য, স্বার্থপরতা, আখেরে গুছানো, ধনীদের স্বার্থে কাজ করা, গরিবকে ধোকা দেওয়া, গণতন্ত্রের নামে অগণতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, ন্যাসিবাদ, এদের মুখে মানায়, এরা 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 এই পথ অবলম্বন করে। তাহলে এই আজকে আমরা বলবো যে মার্ক্সবাদ এটা একটা বিতর্কিত মতবাদ। আজকে বিভিন্ন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা এই কথা বলবো যে মার্ক্সবাদী যে নীতি সেটা বিভিন্ন দেশ কিন্তু গ্রহণ করেনি। দেশ গ্রহণ করলে মার্ক্স তো মার্ক্সবাদী নীতি গ্রহণ করেছে, তাহলে ভারত আক্রমণ করলো কেন? হ্যাঁ, এটা তো আগ্রাসন নীতি, এটা সাম্রাজ্যবাদকে। তাহলে তোমরা দেখো উত্তর কোরিয়ায় একটা মানুষ কথা বলতে পারে না, মার্ক্সবাদে কথা বলার স্বাধীনতা থাকবে, একটা শ্রেণীর স্বার্থে থাকবে, কোনো একটা একাধিক শ্রেণীর স্বার্থ নয়। উৎপাদনের উপকরণগুলি ব্যবহার করবে প্রত্যেক মানুষ, ইচ এন্ড এভরিবডি, দায়িত্ব নিয়ে কাজ করবে, এই মানসিকতা, এর মধ্য দিয়ে ধনতন্ত্রের অবসান ঘটবে, বিশ্বব্যাপী শান্তি বিরাজ করবে। এই হলো মার্ক্সবাদী আলোচনা। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম।